বাইরে আকাশ ভাঙা বৃষ্টি, বজ্রপাতে মাঝে মাঝেই জমিদার বাড়ির কারু কাজ করা খামগুলো চলে উঠছে। অন্দরমহলের দিক থেকে ভেসে আসছে প্রসূতি মায়ের গোঙানি আর যন্ত্রণার শব্দ। বারান্দার এক কোণে দাঁড়িয়ে আছে এক পেয়াদা, ভয় তার হাত কাঁপছে। এদিকে বড় হল ঘরে জমিদার প্রতাপ নারায়ণ একটা বড় সেগুন কাঠের চেয়ারে বসে আছেন, হাতে রূপোর হুঁকো, তার চোয়াল শক্ত। হঠাৎ অন্তর্মহলের দিক থেকে এক চিলতে বাচ্চার কান্নার আওয়াজ ভেসে এল। প্রতাপ নারায়ণ হুঁকো টানা বন্ধ করে স্থির হয়ে বসলেন। কিছুক্ষণ পর পেয়াদা কাঁচুমাচু মুখে ঘরের দরজায় এসে দাঁড়ালো। দাঁড়িয়ে আছিস কেন? মুখ করে বল, বংশের প্রদীপ জ্বললো নাকি সেই আধারই রয়ে গেল? আগে হুজুর, মানে গিন্নিমার কোল আলো করে চতুর্থ চতুর্থ কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে। কন্যা? আবার কন্যা? তো গিন্নিমা কি ভেবেছেন এটা কোনো খেলা ঘর? একের পর এক ডালপালা ছড়াচ্ছে, কিন্তু শিকড় ধরবার জন্য একটা ছেলে দিতে পারলো না। হুজুর, দাইমা বললেন এই খুকি দেখতে অবিকল আপনার মতো হয়েছে, মা লক্ষ্মীর মতো রূপ। থাম, লক্ষ্মী নয়, ও অলক্ষ্মী। আমার হরিদেবপুরের এই জমিদারি, এই নাম ডাক সব কি শেষে মেয়েদের শাখা পলায় বিলিয়ে দেব? কথা মশাই, এই ছোট খুকি তো সবে এলো পৃথিবীতে, একবার অন্তঃপুরে গিয়ে যদি মুখটা দেখতেন। খবরদার, ওই মেয়ের মুখ আমি দেখতে চাই না। যে জন্মের আগেই আমার দর্প চূর্ণ করেছে, তার মুখ দেখা মানে নিজের পরাজয় দেখা। যা এখান থেকে। পেয়াদা ভয় পেয়ে দ্রুত পায়ে বেরিয়ে গেল। প্রতাপ নারায়ণ জানলার বাইরের বৃষ্টির দিকে তাকিয়ে রইল। তার চোখ আগুনের মতন চলছে। না, এভাবে হবে না, এবারে একটা ব্যবস্থা করতেই হবে। কি জমিদার মশাই, তোর কপালটা তো বেশ মন্দ। হ্যাঁ, অন্দরমহলে পলার পর পলা আসছে, কিন্তু সোনার আংটি তো আর দেখা দিচ্ছে না। কুল যে একেবারে নির্মূল হয়ে যাবে। আমি সেই দুঃখেই তো আপনার কাছে আসা বাবা। এই 4 নম্বরটাও মেয়ে হলো। হরিদেবপুরের জমিদারি কি তবে অন্যের হাতে চলে যাবে? আমার একটা উপায় বলে দিন বাবা। উপায় একটা আছে, তবে বড় কঠিন। তুই কি পারবি? যত কঠিনই হোক বাবা, আমাকে পারতেই হবে। তবে শোন, তোর ঘরে যে জঞ্জালটা জন্মেছে, ওটা তো মাটির ঢিবি ছাড়া কিছু নয়। ওটাকে আমার কাছে নিয়ে আয়, ওই হবে তোর বংশ রক্ষার একমাত্র উপায়। মানে ও কিভাবে? যেটা বললাম সেটা কর, বেশি কথা বলে আমি পছন্দ করি না। প্রতাপ নারায়ণ কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলেন। লোভ আর মায়া তার ভিতরে যুদ্ধ করছে, কিন্তু পরক্ষণে তার চোখ পাথরের মতন শক্ত হয়ে গেল। আমি পারবো, বংশের জন্য আমি সব পারবো। গভীর রাতের দৃশ্য বদলায়। জমিদার বাড়ির অন্তরে প্রতাপ নারায়ণ চোরের মতন পা টিপে ঢুকলেন। ক্লান্তিতে ঘুমিয়ে থাকা স্ত্রীর কোল থেকে আলতো করে পুঁটলিটা তুলে নিলেন। শিশুটি ঘুমের ঘোরে একবার উসখুস করে উঠতেই তার বুকের ভেতরটা কেঁপে উঠল। কিন্তু তান্ত্রিকের কথা মনে পড়তেই নদীর ঘাটে তান্ত্রিকের ডেরায় চলছে এক বিশাল যজ্ঞকুণ্ড। যজ্ঞকুণ্ডের ঠিক পিছনেই বসানো আছে এক ভয়ঙ্কর কারো মূর্তি, রক্তমুখী পিশাচ। মূর্তিটির চোখ দুটো যেন জ্বলন্ত কয়লা, তার হাঁ করা মুখ থেকে বেরিয়ে আসছে ধারালো দাঁত। তান্ত্রিক কপালে সিঁদুরের টিপ পরে যজ্ঞকুণ্ডের সামনে বসে গম্ভীর স্বরে মন্ত্রোচ্চারণ করছে। আগুনের তাপ আর ধোঁয়ায় পরিবেশটা ভারী হয়ে আছে। প্রতাপ নারায়ণ এক কোণে দাঁড়িয়ে, ঘুমন্ত শিশুটির ছোট্ট শরীরটা ঢাকা। নিয়ে এসেছিস প্রতাপ নারায়ণ? হ্যাঁ, রক্তমুখী পিশাচের পেয়েছে। আজ রাতে ওর ভোগ না পেলে তোর বংশের বাতি কোনোদিন চলবে না। এনেছি, কিন্তু কোনো কিন্তু নয় জমিদার, আজ এই মেয়েকে বেশ সঁপে দে, তবেই কাল তোর ঘরে সোনার চাঁদ ছেলে আসবে। এই রক্তমুখী পিশাচকে তুষ্ট করতে পারলে ও নিজেই তোর বংশ রক্ষা করার দায়িত্ব নেবে। আয় আয়, ওকে মূর্তির সামনে রাখ। প্রতাপ নারায়ণ বাধ্য হয়ে ঘুমন্ত শিশুটিকে রক্তমুখী পিশাচের মূর্তির সামনে পাথরের বেদিতে রাখলেন। বাচ্চাটি অচেনা স্পর্শে কেঁদে উঠল, কিন্তু তান্ত্রিক তাতে কর্ণপাত না করে যজ্ঞের আগুনে ঘি আর নানান রকম তান্ত্রিক সামগ্রী আহুতি দিতে শুরু করলো। ওং হ্রিং রক্তমুখী পিশাচায় নমঃ। গ্রহণ করো। জমিদার প্রতাপ নারায়ণের বংশের প্রদীপ জ্বালাতে তুমি সহায় হও। ওং হ্রিং পিশাচায় নমঃ। যজ্ঞের আগুন যেন আরো আক্রোশে চলে উঠল। আগুনের শিখা মূর্তির মুখে পড়লে মনে হলো পিশাচটা যেন সত্যি অট্টহাসি হাসছে। মন্ত্রের শব্দে চারিদিক গনগন করতে লাগলো। বাচ্চাটা চিৎকার করে কাঁদছে। যজ্ঞ সম্পন্ন হয়েছে, এবার চূড়ান্ত লগ্ন। এই মেয়েকে পিশাচের নামে উৎসর্গ করে নদীতে ভাসিয়ে দে প্রতাপ নারায়ণ। ধর এই পুটলিটা ওপারে নিয়ে চল। তান্ত্রিক শিশুটিকে প্রতাপ নারায়ণের হাতে দিল। দুজনে মিলে নদীর ঘাটের দিকে পা বাড়ালো। প্রতাপ নারায়ণ নদীর জলের কাছে এসে থমকে দাঁড়ালেন। বংশের জন্য, শুধু বংশের জন্য আমি এই পাপ করছি। আর দেরি করিস না জমিদার, পিশাচের ক্ষুধা বাড়ছে, ভাসিয়ে দে। প্রতাপ নারায়ণ চোখ বুজে কাঁপা হাতে শিশুটিকে নদীর জলের দৌড়ে ভাসিয়ে দিলেন।
জলের ছোট ছোট ঢেউগুলো শিশুটিকে আলতো করে নিয়ে ভেসে চলল অন্ধকারের দিকে। শুধু দূরে একটা ক্ষীণ কান্নার আওয়াজ মিলিয়ে যেতে লাগলো। রক্তমুখী পিশাচ আজ দুষ্ট। এবার তুই নিশ্চিন্তে বাড়ি যা জমিদার। বংশের গৌরব শীঘ্রই তোর ঘরে আসবে। প্রতাপ নারায়ণ জলের দিকে তাকিয়ে রইলেন, মুখে এক অদ্ভুত তৃপ্তির হাসি। তিনি তান্ত্রিকের পা ছুঁয়ে বিদায় নিয়ে অন্ধকারে হারিয়ে গেলেন।